একের পর এক দুর্নীতিকে কেন্দ্র করে বর্তমানে গত এক বছর ধরে রাজ্যের যা পরিস্থিতি, তাতে করে বেশ কয়েকদিন ধরে আমার একজনের কথা খুব মনে হচ্ছে। তিনি হলেন উদয়ন পণ্ডিত। ভাবছেন উদয়ন পণ্ডিতকে? আবার যারা একটু ইন্টেলেকচুয়াল তারা উদয়ন পণ্ডিতের সম্বন্ধে বেশ ভালোই জানেন। তিনি আর কেউ নন, হীরক রাজার দেশের সেই পণ্ডিত মশাই যিনি রাজার সামনে দাঁড়িয়ে রাজার অনাচারের বিরুদ্ধে গলা তুলেছিলেন, রাজাকে প্রশ্ন করেছিলেন। তিনি সেই উদয়ন পণ্ডিত, যিনি যন্তর মন্তর ঘরে হীরক রাজার সামনে বলেছিলেন সেই 4 লাইনের বিখ্যাত মন্ত্র, অনাচার করো যদি রাজা তবে ছাড়ো গদি, যারা তার ধামাধারী তাদেরও বিপদ ভারী, গরিবে শোষণ পাপ ক্ষমা চেহে নাহি মাপ, নাহি কোনো পরিত্রাণ হীরকের রাজা শয়তান। বর্তমান রাজ্যের পরিস্থিতিতে এই 4টি লাইনের একটু পরিবর্তন দরকার। আর আজ এই এপিসোডের শুরুতেই সেই পরিবর্তিত 4টি লাইন আমি বলার চেষ্টা করছি। যদিও সরাসরি লাইন পরিবর্তন করব না, বেশ কিছু জায়গায় ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রাখবো, কারণ কমেন্ট বক্সে আপনারা সেই ব্ল্যাঙ্কস পূর্ণ আশা করি করে দেবেন। অনাচার করো যদি ড্যাশ তবে ছাড়ো গদি, যারা তার ধামাধারী তাদেরও বিপদ ভারী, গরিবের চালচুরি মহাপাপ ক্ষমা চেহে নাহি মাপ, নাহি কোনো পরিত্রাণ ড্যাশ তুমি শয়তান। বর্তমানে রাজ্যের পরিস্থিতিতে দাঁড়িয়ে আপনারা আশা করি কমেন্ট বক্সে এই ব্ল্যাঙ্কসগুলো ফিল করে দেবেন। তাহলে আসুন এবার আলোচনায় এগোনো যাক। গত 1 মাস ধরে যখন মহুয়া মৈত্রের টাকার বিনিময়ে সংসদের অভ্যন্তরে প্রশ্ন করার বিষয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিশেষ করে তৃণমূল দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটিও বাক্য ব্যয় করেননি, সেই সময় দাঁড়িয়ে যখন তারই রাজ্যের বর্তমান বনমন্ত্রী এবং 2021 সালের আগে রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক যখন গ্রেফতার হলেন, তখন আর সময় ব্যয় না করে এবার সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারির পর যেমন বেশ কিছুদিন নীরব থাকার পর সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো, কিন্তু এইবার প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের গ্রেফতারির কিছুদিনের মধ্যেই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জ্যোতিপ্রিয় মল্লিকের নাম না করে এদিন জ্যোতিপ্রিয় মল্লিককে ক্লিন চিঠি দিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এবার আরও একবার জ্যোতিপ্রিয়র পাশে দাঁড়িয়ে জ্যোতিপ্রিয় জামানায় যেভাবে তার সরকার অর্থাৎ তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন, তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল সরকার যেভাবে 3টি দফায়, যার একটি দফা চলছে অর্থাৎ আগের 2টি দফা এবং বর্তমান এই মোট 3 দফায় যেভাবে রাজ্য জুড়ে রেশন সংস্কার করেছে, তার জন্য তিনি জ্যোতিপ্রিয় মল্লিকের পিঠি চাপড়ে দিলেন। তিনি বললেন তারা ক্ষমতায় আসার পর অর্থাৎ 2011 সালে পরিবর্তনের পালে হাওয়া দিয়ে যখন তাঁর সরকার, তার রাজনৈতিক দলের ক্ষমতায়ন হলো, সেই সময় থেকে তাঁরা উদ্যোগী হয়ে সারা রাজ্য জুড়ে 1 কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করেছেন। পাশাপাশি তিনি বলেছেন রাজ্যের মানুষ এখন কম দামে চাল পান এবং এই প্রসঙ্গে তিনি আমাদের সদ্য কাটিয়ে আসা মহামারীর প্রসঙ্গ তুলেছেন এবং তিনি বলেছেন এই ব্যাপক মহামারীর সময় যেভাবে রাজ্য সরকার মানুষের দরজায় দরজায় কম দামে এবং সবচেয়ে বড় ব্যাপার দীর্ঘ প্রায় 1.5 বছর বিনামূল্যে চাল ডাল অন্যান্য আনাজপাতি পৌঁছেছে, তা হলো তার জামানায় রেশনের অভূতপূর্ব একটি কাজ। একই সঙ্গে তিনি এটাও বলেছেন তার নেতৃত্বে তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর কিভাবে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া রাজ্য সরকারকে চাল দেওয়া বন্ধ করে দিয়েছিল। এই সবের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আরও একবার জ্যোতিপ্রিয় মল্লিককে বর্তমান সরকারের সবুজ বিপ্লবের প্রতিকৃত হিসাবে তুলে ধরলেন। শুধু তাই না, সামনে যেহেতু লোকসভা নির্বাচন আসছে আর তার আগেই সালিসি সভায় যেহেতু টাটার পক্ষে সিঙ্গুরের রায় গেছে, অর্থাৎ সিঙ্গুরে টাটা তাদের ন্যানো কোম্পানি না করতে পারার জন্য যে ব্যাপক ক্ষতি হয়েছে তাদের আর্থিকভাবে, সেই টাকা রাজ্য সরকারকে দেওয়ার যে নির্দেশ সালিসি সভা দিয়েছে, তার জেরে
এবার নতুন করে এই লোকসভা নির্বাচনের আগে ফের একবার তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে শুরু করেছেন সিপিআইএম বা বাম জমানার ভূত। জ্যোতিপ্রিয় মল্লিকের জমানায় রাজ্য জুড়ে রেশনের যে ব্যাপক উন্নতি হয়েছে বলে দাবি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি এদিন আরও ফের একবার সেই পুরানো 34 বছরের বাম জমানাকে টেনে দোষারোপ করতে ভুললেন না। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্ট বললেন যে বাম জমানাতেও রেশন দুর্নীতি হয়েছে, অনেক ভুয়ো রেশন কার্ড দেওয়া হয়েছে, কিন্তু এর মধ্যে দিয়ে অনেক গদি মিডিয়া বা যারা মেনেই নিয়েছেন যে তৃণমূল চোর, তৃণমূল কংগ্রেস মানেই চোর, তারা হয়তো এর মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মিথ্যেবাদী মনে করতে পারেন। কিন্তু এখানে আশীর্বাদ দ্য ট্রুথে আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলের চটি চাটা বা চামচ চাটা নই, আমরা কোনো রাজনৈতিক দলের ধামা ধরে কথা বলি না। মমতা বন্দ্যোপাধ্যায় আজ যে কথাটি বলেছেন বাম জমানায় রেশন দুর্নীতির কথা, ভুয়ো রেশন কার্ডের কথা, তার হাতে প্রমাণ যথাযথ না থাকা সত্ত্বেও অনেকেই বলতে পারেন তাহলে প্রমাণ দেখাক। কিন্তু এখানে একটা বিষয় বলে রাখা দরকার বন্ধুরা, আপনারা আমাদের এই সৌরজগতে 9টি গ্রহ দেখতে পান, তার মানে এমন নয় যে দূরবীনের চোখে আমরা 9টি গ্রহ দেখতে পাই বলেই এই 9টি গ্রহই সৌরজগতে আছে। সৌরজগতে আরও অনেক গ্রহের অস্তিত্ব আছে যা আমরা খালি চোখে বা খুব উন্নত মানের দূরবীন ছাড়া দেখতে পাই না। আবার এটাও ঠিক, এই সৌরজগৎ ছাড়া এই মহাবিশ্বে আরও অনেকগুলি নক্ষত্রমণ্ডলও আছে যা আমরা খালি চোখে বা আধুনিকতম টেলিস্কোপ ছাড়া দেখতে পাই না। অর্থাৎ আপনি এটা হয়তো মানবেন যে আমরা যেহেতু চোখে দেখতে পাচ্ছি না বা তার কোনো এভিডেন্স আমাদের হাতে নেই মানেই যে সেটা হয়নি বা সেটা নেই বা সেটা ঘটেনি, তেমনটা নয়। বাম জমানার দুর্নীতির এভিডেন্স যদিও বা এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সাধারণ জনগণের সামনে তুলে ধরতে না পারলেও সাধারণ জনগণ অর্থাৎ গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষ কিন্তু তার ভুক্তভোগী। এখানে এই রেশন দুর্নীতি প্রসঙ্গ যখন উঠলই এবং সেখানে যখন তৃণমূল নেত্রী বাম জমানার প্রসঙ্গ তুলেইছেন, তাহলে এখানে আর একটা বিষয় বলে রাখা দরকার, তা হচ্ছে দেশভাগ এবং তার পরবর্তীকালে বাংলাদেশের স্বাধীনতা অর্থাৎ মুক্তিযুদ্ধ। এই দুই ঘটনার সময় কাতারে কাতারে মানুষ বর্তমান বাংলাদেশ অর্থাৎ সেই সময়ের পূর্ব পাকিস্তান থেকে এসে ভিড় করেছিল বর্তমান আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে। সেই সময় পশ্চিমবঙ্গ এবং উল্টো দিকে পাঞ্জাব এবং দিল্লি ফেস করেছিল বিপুল জনবিস্ফোরণে। আর এই গোটা প্রক্রিয়ায় পশ্চিমবঙ্গ দুবার এই বিশাল জনবিস্ফোরণের সম্মুখীন হয়। আর এই বিশাল জনবিস্ফোরণের সময় বাম সরকারের সামনে ছিল বড় চ্যালেঞ্জ। একদিকে দরকার ছিল লক্ষ লক্ষ মানুষের চাকরির ব্যবস্থা করা, তাদের মাথা গোঁজার ঠাঁইয়ের ব্যবস্থা করা, এবং তার সঙ্গে দরকার ছিল তাদের খাদ্য পানীয় জল দেওয়া। এবার খাদ্যের প্রসঙ্গ যখন আসছে, তখন দেশভাগের সময় যে সমস্ত মানুষ ওপারবঙ্গ থেকে পশ্চিমবঙ্গে এসে ভিড় করেছিলেন, যাদেরকে আমরা আজও ওপারবঙ্গের মানুষ বলেই দূরে সরিয়ে রাখি বা ঠাড়ে ঠোড়ে টিটকারি মারি, সেই সমস্ত মানুষদের খাদ্যের যোগানের জন্য সে সময় অভূতপূর্ব কাজ করেছিল এই রেশনিং ব্যবস্থা। কারণ স্বল্প মূল্যে চাল ডাল আনাজ এই রেশন থেকেই তারা পেতেন, কিন্তু এরই ফাঁকে হয়েছিল দুর্নীতিও। সেই সময় যে সমস্ত রিফিউজিরা পশ্চিমবঙ্গে এসে ঠাঁই নিয়েছিলেন, আশ্রয় নিয়েছিলেন, তাদের জন্য দরকার ছিল তাদের একটি পরিচয়পত্র। আর সেই পরিচয়পত্র সেই সময় আপনারা একটু যদি 80-র দশকে ফিরে যান বা আর যারা 80-র দশকে জন্মেছেন তারা নিশ্চয়ই জানবেন যে সেই সময় আধার কার্ড বা প্যান কার্ড মানুষের হাতে হাতে ছিল না। মানুষের অ্যাড্রেস প্রুফের একমাত্র পরিচয়পত্রই ছিল রেশন কার্ড। আর তাই রেশন কার্ড দেওয়ার মধ্যে দিয়ে হতো সবচেয়ে বেশি দুর্নীতি। টাকার বিনিময়ে, দালালির বিনিময়ে মানুষ রেশন কার্ড যে কোনো মূল্যে নিজের নামে একটা করাতে বাধ্য ছিলেন, কারণ রেশন কার্ড ছাড়া তিনি প্রায় কোনো সরকারি সুবিধাই পেতেন না। আর তাই রেশন কার্ডে বাম জমানে যে দুর্নীতি হয়েছে তা কিন্তু বলা অনস্বীকার্য। একই সঙ্গে বাম জমানায় যে চালে, কেরোসিন তেলে, আটায়, চিনিতে দুর্নীতি হয়েছে তারও ছবি কিন্তু ভুরি ভুরি।
তার বিভিন্ন উদাহরণ কিন্তু সেই সময় থেকে হওয়া বিভিন্ন সিনেমায় আপনারা দেখেছেন। যারা নাটক থিয়েটারে দেখেন জানেন, তারাও দেখেছেন। যারা গ্রামে গঞ্জে মাঠে ঘাটে যাত্রা দেখেন সেখানেও দেখেছেন। এই সমস্ত শিল্প মাধ্যমগুলোতেই রেশন দুর্নীতি, অর্থাৎ রেশন দোকানে চালে ঘাপলা, ডালে ঘাপলা, চিনিতে ঘাপলা এবং একই সঙ্গে কেরোসিন তেলের ঘাপলার গল্প থাকতো এবং সেখানে নায়ক বেশ নায়কোচিত ভূমিকায় এসে সেই ঘাপলাবাজদের হাতে নাতে ধরতো। শুধু তাই না, অনিল কাপুরের নায়ক সিনেমাতেও আপনারা দেখেছেন অনিল কাপুর কিন্তু রেশন দোকানের ঘাপলা ধরছে। অর্থাৎ রেশন দুর্নীতি ভারতে স্বাধীনতা পরবর্তীকালে শুধু আমাদের রাজ্য পশ্চিমবঙ্গে নয়, সারা দেশ জুড়ে ছড়িয়ে আছে। কিন্তু বর্তমানে গত 2 বছরে আমাদের রাজ্যে একের পর এক দুর্নীতি, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি, চাকরিতে দুর্নীতি, পুর নিয়োগে দুর্নীতি, গ্রুপ ডিতে দুর্নীতি, পুলিশ কনস্টেবল নিয়োগে দুর্নীতি, সিভিক ভলেন্টিয়ারে নিয়োগে দুর্নীতি, একের পর এক দুর্নীতির মধ্যে যখন মানুষের মাথা পুরো ভারী হয়ে গেছে, সেই সময় হঠাৎই আমাদের ঘাড়ে এসে 27 তারিখ পড়ল নতুন আরও এক দুর্নীতির চাপ। তা হচ্ছে রেশন দুর্নীতি। জ্যোতিপ্রিয় মল্লিককে মমতা বন্দ্যোপাধ্যায় যতই ক্লিনচিট দিক না কেন, একটা বিষয় দেখতে হবে, বাকিবুর রহমানকে জেরার মাধ্যমে ইডি যে তথ্যগুলো পেয়েছে বা ইডি যে দিশা পাচ্ছে, তাতে করে অবশ্যই এটা ধরতে হবে বা এটা মেনে নিতে আমরা বাধ্য যে বাকিবুরের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিকের লিঙ্ক ছিল। মন্ত্রীমশাই এখন যতই নিজেকে ধোয়া তুলসী পাতা হিসাবে ক্লেম করুক না কেন, যতই তিনি বলুক না কেন তিনি ষড়যন্ত্রের শিকার, তিনি এতটা কচিখোকা নন যিনি একসময় উত্তর 24 পরগনার তামাম ডাকাবুকো নেতাদের মধ্যে টপের টপ ছিলেন, যিনি গোটা হাবড়াকে নিজের কন্ট্রোলে রেখেছিলেন, যিনি নিজের গোবরডাঙ্গা কেন্দ্রকে একেবারে নিজের হাতের মুঠোয় করে ফেলেছিলেন। সেই জ্যোতিপ্রিয় মল্লিক এতটা শিশু নন যে তাকে ষড়যন্ত্রের শিকার করা হচ্ছে। শুধু তাই না, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে বরুণ বিশ্বাসকে খুন করার ষড়যন্ত্রের অভিযোগও রয়েছে বরুণ বিশ্বাসের পরিবারের তরফে। একসময় এই তৃণমূলের ডাকাবুকো নেতা, যিনি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৃণমূল কংগ্রেসের ফরমেশনের পর তার 3য় দফার রাজনৈতিক যাত্রা শুরু করেছিলেন, সেই সময় তার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে গেছেন। এই জ্যোতিপ্রিয় মল্লিকই হলো তৃণমূলের সেই একদল নেতার একজন নেতা, যিনি আজকের এই তৃণমূলের অন্যতম একজন কাণ্ডারি। অবশ্যই এর মধ্যে পার্থ চট্টোপাধ্যায়ের ভূমিকা আছে, মুকুল রায়ের ভূমিকা আছে, ফিরহাদ হাকিমের ভূমিকা আছে, একই সঙ্গে শোভনদেব চট্টোপাধ্যায়ের ভূমিকা আছে, শোভন চট্টোপাধ্যায়ের ভূমিকা আছে, আরও অনেকের ভূমিকা আছে। কিন্তু এটা মানতে হবে জ্যোতিপ্রিয় মল্লিক এই সকলের মধ্যে ছিলেন অন্যতম। কারণ 24 পরগনা জেলা আমাদের রাজ্যের অন্যতম একটি বৃহৎ জেলা, আর এই বৃহৎ জেলার নিজের কন্ট্রোলে করা কিন্তু 4টিখানি কথা ছিল না। তাই জ্যোতিপ্রিয় মল্লিক যতই অস্বীকার করুক না কেন যে তিনি বাকিবুর রহমানকে চেনেন না বা তিনি এই বিপুল সম্পত্তির অস্তিত্ব সম্বন্ধে কিছুই অবগত নন, তা তিনি একেবারেই মিথ্যে বলছেন। আর তাই সেই উদয়ন পণ্ডিতের কথা, অনাচার করো যদি মন্ত্রী তবে ছাড়ো গদি বলতে হয়, রাজা নয়। কারণ বর্তমানে আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রীর চেয়ারে রাজা বসে নেই, আপনারা জানেন। শুভেন্দু অধিকারীর কথায় রানী বসে আছে। রানীর বিরুদ্ধে এখনো অনাচারের অভিযোগ সামনাসামনি আসেনি, সবই অভিযোগ, কিন্তু কোনো সংস্থার হাতে তার কোনো প্রমাণ নেই। তাই এখনই আশীর্বাদ দ্য ট্রুথের তরফে রানীকে গদি ছাড়তে বলা হচ্ছে না। কিন্তু যারা তার ধামা ধরে আছে তাদের বিপদ যে ভারী আগামী দিনে, তা কিন্তু বলে রাখা দরকার। কারণ পার্থ চট্টোপাধ্যায় শুধু একা নয়, তারপর একের পর এক মন্ত্রী গ্রেফতার হয়েছেন। এরপরই জ্যোতিপ্রিয় মল্লিক হচ্ছে টপগান, যিনি গ্রেপ্তার হবার পর অবশ্যই বর্তমান রাজ্যের দুর্নীতির করুণ ছবি আমাদের সামনে উঠে এসছে। আর তাই যারা তার ধামাধারী তাদেরও বিপদ ভারী। আর তারপর গরিবের চাল চুরি মহাপাপ, ক্ষমা চেহে নাহি মাপ, নাহি কোনো পরিত্রাণ, জ্যোতিপ্রিয় তুমি শয়তান। জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে, এখন অবশ্যই এটা বলা দরকার, প্রতিবাদে সরব হওয়া দরকার। কিন্তু এটাও ঠিক, নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার যেভাবে কেন্দ্রীয় এজেন্সিকে বিভিন্ন বিজেপি দলের বিরুদ্ধে কাজে লাগাচ্ছে, তাও কিন্তু নিন্দনীয়। অনেক ক্ষেত্রে ইডির হাতে যা প্রমাণ আছে ইডি ক্লেম করছে, তা কিন্তু আগামী দিনে সব আদালতে পেশ করতে পারবে কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। শুধু তাই না,
ইডি যে সমস্ত তথ্য তাদের হাতে এসেছে বলে মিডিয়াতে লিক করছে, সেই সমস্ত তথ্যের সঠিক প্রমাণও আদালতে দাখিল করতে পারবে কিনা তা নিয়েও উঠছে প্রশ্ন। কারণ ইডি সিবিআই এর আগে বিভিন্ন রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন দুর্নীতি ইস্যুতে বিভিন্ন মন্ত্রী, সাংসদ, বিধায়ককে গ্রেফতার করেছে, কিন্তু যত প্রমাণ, যত তথ্য মিডিয়ার দৌলতে ইডি লিক করেছিল তার 10% ইডি আদালতে প্রুফ করতে পারেনি, এবং 5% ইডি শুধুমাত্র তার পক্ষে প্রমাণ পেশ করতে পেরেছে আদালতে। তাই জ্যোতিপ্রিয় মল্লিক গ্রেফতার হয়েছে মানে এমনটা নয় যে জ্যোতিপ্রিয় মল্লিকের সাজা ঘোষণা হয়ে গেছে। দিল্লি বহুত দূর, এখনও ইডির সামনে অনেক রাস্তা। শুধু অভিযোগ, ইডিকে এখন প্রমাণ জোগাড় করতে হবে। প্রমাণ জোগাড় করে প্রমাণ করতে হবে যে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বাকিপুরের লিঙ্ক ছিল। বাকিপুরের এই বিপুল সম্পত্তির উৎসর পেছনে জ্যোতিপ্রিয় মল্লিক আছে। জ্যোতিপ্রিয় মল্লিকের একগুচ্ছ বেনামি সম্পত্তি আছে। গাদাগুচ্ছের সেভিংস অ্যাকাউন্টে গচ্ছিত কোটি কোটি টাকার তার কোনো হিসেব নেই। এই অনেকগুলি বিন্দু যখন প্রমাণসহ আদালতের অভ্যন্তরে ইডি প্রমাণ করতে পারবে, তখনই হবে জ্যোতিপ্রিয় মল্লিক এবং বাকিবুর এবং তাদের সঙ্গে যুক্ত অন্যান্য ধামাধারীদের সাজা। কিন্তু এখানে বলে রাখা দরকার, মৌহার প্রসঙ্গে যে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হতে পারলেন না সরাসরি, শুধুমাত্র নাম না করে আদানির কয়লা কেলেঙ্কারিরও সরাসরি না প্রসঙ্গ তুলে শুধুমাত্র ইন্দোনেশিয়া থেকে কয়লা নিয়ে এসে বলপূর্বক কেনার জন্য কেন্দ্র চাপ দিচ্ছে, এই অভিযোগ তুলে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় চুপ করলেন বিষয় নিয়ে, সেখানেই জ্যোতিপ্রিয় মল্লিককে ঠাড়ে ঠোড়ে ক্লিনচিট দিয়ে আরও একবার মমতা বন্দ্যোপাধ্যায় প্রমাণ করলেন তিনি দুর্নীতির বিরুদ্ধে হলেও পুরোপুরি দুর্নীতির বিরুদ্ধে নয়। তাহলে বন্ধুরা, এই এপিসোড যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে ভুলবেন না, পাশে থাকা বেল নোটিফিকেশন আইকনটাও ক্লিক করুন, আর একটা যেতে যেতে সাবস্ক্রাইব করে যান, আর কমেন্টে লিখে যান, ওই কমেন্টে উদয়ন পণ্ডিতের যে 4 লাইনের মন্ত্রটা পূর্ণ করতে হবে, কমেন্ট বক্সে পূর্ণ করে যান। আর ততক্ষণ দেখতে থাকুন, সঙ্গে থাকুন আশীর্বাণ দ্য ট্রুথের। আমি আশীর্বাণ, নমস্কার।